প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম বা মৌলের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো এই বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা পর্যায় সারণী কি, পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর মধ্যে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম। নবম দশম শ্রেণী রসায়ন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। আজকে লেকচার 4। তোমাদের সাথে আছে আমি তাসলিম আলম তুহিন। আজকে যা আলোচনা করা হবে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে আসলে কি বোঝায়? আমরা বলতে পারি যে ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়বৃত্ত, বৃত্ত শব্দের অর্থ হচ্ছে সার্কেল, যেটা আমরা ঘুরতে পারি, অর্থাৎ যে ধর্মগুলো ঘুরে ঘুরে আবার প্রায় পুনরাবৃত্ত ঘটে। যেমন পদার্থের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের মধ্যে অনেক ধর্ম আছে যেগুলো পর্যায়ক্রমে পরিবর্তন হয় এবং সেটা আবার পুনরায় প্রায় একই রকম হয়ে যায়। যেমন পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যদি আমরা যাই তাহলে পর্যায়ক্রমে একটা ধর্ম দেখতে পাই। যেমন পারমাণবিক আকার, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই মানগুলো পরিবর্তন হতে থাকে। আবার উপর থেকে নিচের দিকে গেলে দেখা যায় বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা একই থাকার কারণে এদের ধর্মে অনেক মিল খুঁজে পাওয়া যায়। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। প্রথমে আসি আমরা পদার্থের ধাতব ধর্ম। ধাতব ধর্ম কিভাবে পরিবর্তন হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। ধাতব ধর্ম আলোচনা করতে গেলে তোমাদেরকে প্রথমে জানতে হবে ধাতব বন্ধনটা কি বা ধাতু কি। আমরা জানি যে সমস্ত মৌলগুলো এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে তারা ধাতু। আর এই ধাতুগুলোর ইলেকট্রন ত্যাগ করার পিছনে কারণ হচ্ছে অপেক্ষাকৃতভাবে এর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কম থাকে। যেহেতু এদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কম থাকে তাই এরা বহিঃস্থ স্তরের ইলেকট্রনকেও কমভাবে আকর্ষণ করে। আর কমভাবে আকর্ষণ করার কারণে কি হয়, ইলেকট্রনগুলো মুক্ত হয়ে পড়ে। তখন এই পদার্থগুলো, মৌলগুলো ক্যাটায়নে রূপান্তরিত হয়। আর এই ক্যাটায়নের চারপাশে ইলেকট্রনগুলো ছুটোছুটি করতে থাকে। তখন এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। প্রতিটি ক্যাটায়নের মধ্যে চারপাশে ইলেকট্রনগুলোর মধ্যে আকর্ষণের কারণে ধাতব বন্ধনটা দৃঢ় হয়। যেমনটা বলতে পারো, এক গ্লাস পানির মধ্যে মনে করে একটা ময়লার চারপাশে পানি। তো আমরা এভাবে যদি খেয়াল করি, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে মাঝখানটায় লাল মানে পজিটিভ চার্জ দেখানো হয়েছে আর ইলেকট্রনগুলো তার চারপাশে ছুটোছুটি করে। ফলে কি হয়, এই ক্যাটায়ন এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, ফলে ধাতব বন্ধনটা দৃঢ় হয়। সুতরাং যে ধাতুর মধ্যে ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে সেই ধাতুটার ধাতব বন্ধন তত দৃঢ় হবে। লক্ষ্য করো, সোডিয়ামের বহিঃস্থ স্তরে একটা ইলেকট্রন থাকে, ম্যাগনেসিয়ামের বহিঃস্থ স্তরে 2টো ইলেকট্রন থাকে এবং অ্যালুমিনিয়ামের বহিঃস্থ স্তরে 3টা ইলেকট্রন থাকে। যখন এরা ধাতব বন্ধন গঠন করে তখন প্রত্যেকটা সোডিয়াম পরমাণু একটা করে ইলেকট্রন ছাড়তে থাকে। তখন একটা পজিটিভ চার্জ তৈরি করে এবং তার চারপাশে একটা ইলেকট্রনের ঘনত্ব তৈরি হয়। কিন্তু ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনের ঘনত্ব সোডিয়ামের ইলেকট্রনের ঘনত্ব থেকে বেশি, কারণ প্রতিটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে আর প্রতিটা ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন ত্যাগ করে। তেমনিভাবে প্রতিটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে। সুতরাং ইলেকট্রনের ঘনত্বের দিক থেকে আমরা দেখতে পাই পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে বহিঃস্তরের যে চারপাশে ক্যাটায়নের চারপাশে ইলেকট্রনের যে আস্তরণ সেটা বাড়তে থাকে। যার জন্য কি হয়, ক্যাটায়নগুলো এই বহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলোকে অধিক শক্তি দ্বারা আকর্ষণ করতে থাকে। সেই জন্য বলা যায় ধাতব বন্ধনটা সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের দৃঢ় হবে, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের দৃঢ় হবে। এই জন্য ধাতব ধর্মের দিক থেকে যদি আমরা আসি তাহলে দুটো জিনিস বলতে পারি। একটা হচ্ছে যে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের ধাতব বন্ধন দৃঢ়, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের ধাতব বন্ধন দৃঢ় হবে। যেহেতু অ্যালুমিনিয়ামের মধ্যে পজিটিভ চার্জ তোমার 3টা থাকে এবং বহিঃস্থ স্তরের ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা বেশি থাকে, এই জন্য ধাতব বন্ধন দৃঢ়। ফলে এরা সহজে কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করে অন্য কোনো পদার্থের সাথে যৌগ গঠন করার প্রবণতা থাকে না। কিন্তু সেই তুলনায় সোডিয়ামের নিউক্লিয়াসের মধ্যে 11টা পজিটিভ চার্জ থাকে। এরা বহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলোকে বা এই ইলেকট্রন মেঘকে কম শক্তি দ্বারা আকর্ষণ করতে থাকে। তখন কিন্তু এরা সহজেই ইলেকট্রন এখান থেকে মুক্ত হয়ে অন্য মৌলের সাথে বিক্রিয়া করতে পারে।
তাহলে আমরা বলতে পারি একটা ধাতু অন্যের সাথে বিক্রিয়া করার যে ক্ষমতা, এটা হচ্ছে সক্রিয়তা। অন্যের সাথে বিক্রিয়া করার সময় ইলেকট্রন ত্যাগ করবে। আর ধাতব বন্ধন গঠন করার সময় যে ইলেকট্রনটা মুক্ত হয়ে চলে আসছে, সেটা কিন্তু তার নিয়ন্ত্রণেই আছে, সে কিন্তু ত্যাগ করে নেই। তাই বলা যায় বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা হ্রাস পায় একই পর্যায়ে যদি কক্ষপথ একই থাকে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এর মধ্যে দেখা যায় সোডিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, ফলে সোডিয়ামের সক্রিয়তা বেশি থাকবে। আর ম্যাগনেসিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না, অ্যালুমিনিয়াম তো আরো সহজে পারে না, কারণ এক পর্যায়ক্রমে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। সেজন্য আমরা বলতে পারি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ইলেকট্রন সংখ্যা একটা করে বৃদ্ধি পেতে থাকে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা একটা করে বাড়তে থাকে। আর এই প্রোটন সংখ্যা বাড়ার কারণে কি হয়, বহিঃস্থ স্তরের ইলেকট্রনের প্রতি বেশি পরিমাণে আকর্ষণ করে, ফলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা হ্রাস পায়। তাহলে বলা যায় বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতুর সক্রিয়তা হ্রাস পায়, অর্থাৎ ধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে একই গ্রুপের ক্ষেত্রে কি হবে, একই গ্রুপের ক্ষেত্রে বহিঃস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা একই থাকে, কিন্তু নিউক্লিয়াসের থেকে এই কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। তাহলে দেখা যায় একই গ্রুপের বহিঃস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা একই থাকে, কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে নতুন করে একটা শক্তি স্তর যুক্ত হতে থাকে, ফলে এই নতুন করে শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে বহিঃস্তরের ইলেকট্রনের দূরত্ব বাড়তে থাকে। আর সেই জন্য আকর্ষণ বল কমতে থাকে, ফলে কি হয়, উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়তে থাকে। তাই আমরা বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়ে, তাহলে তার মানে অন্য মৌলের সাথে বিক্রিয়া করার বা যুক্ত হওয়ার প্রবণতা বাড়ে, ফলে এর সক্রিয়তা বৃদ্ধি পায়। সুতরাং এক নাম্বার গ্রুপের বা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়, আর বাম দিক থেকে ডান দিকে গেলে একই পর্যায়ে ধাতুর সক্রিয়তা হ্রাস পায়। এরপরে আসি অধাতব ধর্ম। অধাতব ধর্মরা ধাতুর থেকে ঠিক উল্টোটা, যেমন ধাতু ইলেকট্রন ত্যাগ করার উপর নির্ভর করে, আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করার উপর নির্ভর করে। যেহেতু বাম দিক থেকে ডান দিকে গেলে একই পর্যায়ে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়তে থাকে, ফলে বহিঃস্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বাড়তে থাকে, তাই দ্বারা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়তে থাকে, যেহেতু নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বেশি। তাই আমরা বলতে পারি বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ইলেকট্রন সংখ্যা একটা করে বাড়ে, প্রোটন সংখ্যা একটা করে বাড়ে, নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বাড়তে থাকে। তোমাদের যেই প্রশ্নই আসুক না কেন, এই তিনটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই পয়েন্টের কারণেই একই পর্যায়ে কক্ষপথ বাড়ে না, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ে, আর এই কারণে কিন্তু বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হতে থাকে। তাই আমরা বলতে পারি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, নিউক্লিয়াসে যত বেশি প্রোটন চার্জ থাকবে তত বেশি তারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বাড়তে থাকবে, তাই অধাতুর ধর্মটাও বৃদ্ধি পেতে থাকে। ধাতব ধর্ম যেমন হ্রাস পেতে থাকে বাম থেকে ডান দিকে গেলে, তেমনিভাবে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়ার কারণে অধাতব ধর্ম বাড়তে থাকে। আর উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, আকারটা বড় হতে থাকে, নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বাড়তে থাকে, ফলে এর আকর্ষণ শক্তি কমতে থাকে, ফলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম থাকে। 17 নম্বর গ্রুপে আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন আছে। এই মৌল নিষ্ক্রিয় গ্যাস থেকে একটা ইলেকট্রন কম থাকে, আর একটা ইলেকট্রন দ্রুত গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন কাঠামো লাভ করতে চায়। তাহলে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরের মৌল ক্লোরিন 3 নম্বর শক্তি স্তরে এভাবে কক্ষপথ বাড়তে থাকে উপর থেকে নিচের দিকে গেলে, কিন্তু ফ্লোরিন কি করে, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি, এই জন্য ফ্লোরিনের সক্রিয়তা বেশি। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে অধাতব সক্রিয়তা হ্রাস পায়, আর বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব সক্রিয়তা বৃদ্ধি পায়। এরপরে আসি পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধটাও বিষয়টা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়তে থাকে, ফলে বহিঃস্থ স্তরের ইলেকট্রনকে আকর্ষণ করতে থাকে। আর ইলেকট্রনগুলো যেহেতু ছুটোছুটি করে, এই জন্য আমরা বলি ইলেকট্রন মেঘ, ইলেকট্রন ক্লাউড, কারণ ইলেকট্রন এতই ছুটোছুটি করে ইলেকট্রনটা একটা মেঘের মতো মনে হয়। এই ইলেকট্রনের আস্তরণগুলো নিউক্লিয়াসের দিকে ধাবিত হয়, আর নিউক্লিয়াসের দিকে আসতে গেলে এর আকারগুলো সংকুচিত হতে থাকে, ফলে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। আর উপর থেকে নিচের দিকে গেলে নতুন একটা কক্ষপথ বাড়তে থাকে, আর নতুন নতুন কক্ষপথ বাড়ার কারণে কি হয়, আকারটা বড় হতে থাকে। এখানে লক্ষ্য করো, বাম দিক থেকে যতই ডান দিকে আমরা যাচ্ছি না কেন, ততই আস্তে আস্তে করে এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে গেলে আকারটা ছোট হচ্ছে, এবং শেষ পর্যন্ত আকারটা সবচেয়ে ছোট, আর প্রথম দিকের আকারটা অনেক বড় থাকে। আর উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, নতুন নতুন শক্তি স্তর বাড়তে থাকে, ফলে আকারটা বড় হতে থাকে। কক্ষপথ বাড়া, নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাওয়া, আকর্ষণ শক্তি কমে যাওয়া, ফলে আকারটা বড় হতে থাকে।
তাহলে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয় এবং উপর থেকে নিচের দিকে গেলে আকার হ্রাস পায়। এর মূল কারণটা কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি। এটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়তে থাকে, ফলে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বাড়তে থাকে, তাই ইলেকট্রন মেঘগুলো কেন্দ্রের দিকে সংকুচিত হতে থাকে, ফলে আকারটা হ্রাস পায়। আর উপর দিকে নিচের দিকে গেলে শক্তি স্তর বৃদ্ধি পায়, ফলে নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরের ইলেকট্রন মেঘ দূরে সরে যায়, ফলে আকর্ষণ শক্তি হ্রাস পায়, তাই আকারটা বৃদ্ধি পায়। এই আকর্ষণ শক্তির মান বেশি না কম এটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বড় হয় এবং একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকারটা ছোট হয়। তারপর আসি আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তির মধ্যে বেশ কিছু বিষয় বা শর্ত আছে, এই শর্তগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এই শর্তগুলোর মধ্যে বলা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় মৌলগুলো গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, বিচ্ছিন্ন পরমাণু হতে হবে। বিচ্ছিন্ন পরমাণু মানে এই পরমাণুগুলো বন্ধনাকার থাকলে হবে না, একমূল পরমাণু হতে হবে। মানে কতগুলো পরমাণু হবে? একমূল পরমাণু হতে হবে। তাহলে হবে কি? গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন একমূল পরমাণু। তারপরে কি হবে? এর বহিঃস্তর থেকে আমরা ইলেকট্রন সরাবো, প্রত্যেকটা মৌল থেকে একটা করে ইলেকট্রন সরাবো। এখানে একটা বিষয় খেয়াল রাখবা, মনে করো 100 জন স্টুডেন্ট 100 টাকা দিবে, কিন্তু শর্ত হচ্ছে প্রত্যেককে 1 টাকা করে দিতে হবে। তার মানে একমূল পরমাণু হলে প্রত্যেকটা পরমাণু থেকে একটা একটা করে ইলেকট্রন সরাতে হবে। এমন না কোনো পরমাণু থেকে 2টো ইলেকট্রন সরালাম, কোনো মৌল থেকে 1টা ইলেকট্রন সরালাম, একমূল পরমাণু থেকে একমূল ইলেকট্রন বের করলাম, সেটা কিন্তু হবে না। শর্ত হচ্ছে প্রত্যেকটা পরমাণু থেকে একটা করে ইলেকট্রন সরাতে হবে। কোথায় সরাবো? অসীম দূরত্বে, মানে ওর কাছে না, ফলে নিউক্লিয়াসটা যেন আবার ইলেকট্রনকে টেনে না আনতে পারে, সেরকম বিষয় না। তাহলে আমাদের মূল বক্তব্যটা হচ্ছে গ্যাসীয় একমূল বিচ্ছিন্ন পরমাণুর বহিঃস্তর থেকে একটি করে একটা করে কি করব? একমূল ইলেকট্রন সরাবো। কোথায়? অসীম দূরত্বে সরাবো। আর এই সরানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। তাহলে আমরা এখানে বলছি গ্যাসীয় অবস্থায় হতে হবে, একমূল বিচ্ছিন্ন পরমাণু হতে হবে এবং বহিঃস্তর থেকে একটি করে একমূল ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে হবে এবং সরিয়ে কি হবে? একক ধনাত্মক চার্জ সৃষ্টি করতে হবে। একমূল ইলেকট্রন সরালে একক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, এটা স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। গ্যাসীয় অবস্থা থাকতে হবে, তারপরে একমূল বিচ্ছিন্ন পরমাণু হতে হবে, তারপর বহিঃস্তর থেকে একটা করে ইলেকট্রন সরাতে হবে, একটা করে একমূল ইলেকট্রন সরাতে হবে। কোথায় সরাতে হবে? অসীম দূরত্বে সরিয়ে নিতে হবে। এই পয়েন্টগুলো যাতে কোনোভাবে ভুল না হয়, তাহলে আয়নীকরণ শক্তির যে শর্তগুলো ঠিকমতো হবে না, ফলে তোমাকে কিন্তু মার্কস দেওয়া হবে না। এই জন্য পরীক্ষায় লেখার সময় অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বাম দিক থেকে ডান দিকে গেলে কি কি বিষয় পরিবর্তন হয়। যেহেতু নিউক্লিয়াসে একটা একটা করে প্রোটন সংখ্যা বাড়তে থাকে, ফলে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বাড়তে থাকে, যার জন্য বহিঃস্থ স্তরে ইলেকট্রনকে আকর্ষণ বেশি করার প্রবণতা থাকে। তাই বহিঃস্থ স্তর থেকে ইলেকট্রনকে নিতে গেলেও অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, কারণ নিউক্লিয়াস যত শক্তি দ্বারা ইলেকট্রনকে আটকায় রাখবে, তত বেশি শক্তি দ্বারা ইলেকট্রনকে মুক্ত করতে হবে, যার জন্য তখন আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পায়। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কক্ষপথ বাড়ে না, ফলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, আর ফলে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বাড়তে থাকে। তাই বহিঃস্তর থেকে একটা করে ইলেকট্রন সরাতে গেলেও অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। তাই বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নিক শক্তির মান বাড়তে থাকে। আর উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? নিউক্লিয়াস থেকে আকার বড় হতে থাকে, নিউক্লিয়াস থেকে বহিঃস্থ স্তরের দূরত্ব বাড়তে থাকে, ফলে এর আকর্ষণ শক্তি কমতে থাকে, তখন সহজে ইলেকট্রনকে অপসারণ করা যায়। তাই আয়নীকরণ শক্তির মান উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়, আর বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়। মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পরবর্তী বিষয়টা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বলতে বোঝায়, মনে করো এই একটা নিউক্লিয়াস, একটা পরমাণু, এর চারপাশে একটা ইলেকট্রন আছে, আবার আরেকটা পরমাণুর সাথে সে যখন বন্ধন গঠন করে, তাহলে এর আরেকটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনকে আমরা বলতে পারি বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রন, এই নিউক্লিয়াস এই বন্ধন জোড় ইলেকট্রনকে আকর্ষণ করে, আবার এর নিউক্লিয়াসও বন্ধন জোড় ইলেকট্রনকে আকর্ষণ করে, তাহলে পজিটিভ চার্জ ইলেকট্রনকে আকর্ষণ করে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার শর্ত হচ্ছে কোন পরমাণু নিউক্লিয়াস বন্ধন জোড় ইলেকট্রনকে যেই পরিমাণ শক্তি দ্বারা আকর্ষণ করে, সাধারণত আমরা এটাকে সমযোজী বন্ধন দ্বারা তুলনা করি, কিন্তু বন্ধন জোড় ইলেকট্রন যে কোনো বস্তুর ক্ষেত্রেই করতে পারে। অর্থাৎ বন্ধন গঠন করার সময় বন্ধনের যে ইলেকট্রন জোড়া থাকে, এই ইলেকট্রন জোড়ার যে আকর্ষণ বল নিউক্লিয়াসের, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কোন অণুতে উপস্থিত দুটি পরমাণুর শেয়ারকৃত ইলেকট্রন যুগল, আর শেয়ারকৃত ইলেকট্রন হচ্ছে সমযোজী বন্ধনে যুক্ত বন্ধন জোড় ইলেকট্রন। তুমি শেয়ারকৃত জায়গা সমযোজী বন্ধনে যুক্ত বললেও চলবে। নিজের দিকে যে আকর্ষণ করে এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? ইলেকট্রন সংখ্যা একটা করে বাড়তে থাকে,
নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়তে থাকে এবং এই প্রোটন সংখ্যা বাড়ার কারণে নিউক্লিয়াস তার বহিঃস্থ স্তরের ইলেকট্রনকে যেমন আকর্ষণ করে, তেমনিভাবে নিউক্লিয়াস তার বন্ধনজোড় ইলেকট্রনকেও আকর্ষণ করে। এই বন্ধনজোড় ইলেকট্রনকে আকর্ষণ করার প্রবণতা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার উপর নির্ভর করে এবং একই কক্ষপথ যদি থাকে তাহলে আকারটা একই রকম, মানে স্তর থাকার কারণে নিউক্লিয়াস থেকে তার দূরত্বটা একই রকম থাকে। কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, শক্তি স্তর বাড়তে থাকে, তখন এর বন্ধন জোড়া ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়তে থাকে। তাই আমরা বলতে পারি উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায় এবং বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তো এই বিষয়গুলোকে আমরা যদি কতগুলো পয়েন্ট আকারে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়াম, প্রথম মৌলটা হচ্ছে সোডিয়াম, তারপরের মৌলটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং তারপরের মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। কক্ষপথ একই, কিন্তু আকারটা পর্যায়ক্রমে ছোট হচ্ছে, কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা একটা করে বাড়তেছে। তাহলে আমরা এই ধর্মগুলোকে যদি আমরা একত্রিত করতে চাই তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন সংখ্যা কি হয়, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে একটি করে বাড়তে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে একই থাকে। প্রোটন সংখ্যা বাড়তে থাকে, বাম থেকে ডান দিকে গেলে একটি করে বাড়ে, কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে, কিন্তু কয়টা বাড়ে ঠিক নাই, কারণ প্রথম পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ে মৌলের পার্থক্য হচ্ছে 2, তারপরটা হচ্ছে দুইটা পর্যায়ে পার্থক্য হচ্ছে 8, তারপরে 8, তারপর 18, তারপর 32, যার কারণে নির্দিষ্ট না, কিন্তু বাড়তে থাকে। নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি কি হয়, বাম থেকে ডান দিকে গেলে কক্ষপথ যেহেতু একই থাকে আকর্ষণ শক্তি বাড়তে থাকে, কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে শক্তি স্তর বাড়তে থাকে, আর এই শক্তি স্তর বাড়ার কারণে কি হয়, আকর্ষণ শক্তির মানটা কমতে থাকে। পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডান দিকে গেলে কমতে থাকে এবং উপর থেকে নিচের দিকে গেলে বাড়তে থাকে। ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বেশি তাই প্রোটনগুলো ইলেকট্রনকে আটকায় রাখে, ফলে এর আকর্ষণ বেশি থাকার কারণে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমে যায়। তাই বলতে পারি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাম থেকে ডান দিকে গেলে কমতে থাকে, কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে বাড়তে থাকে, কারণ হচ্ছে কক্ষপথ দূরে সরে যায়, আকর্ষণ কমে যায়, সহজেই ইলেকট্রন ছাড়তে পারে। এই জন্য ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা উপর থেকে নিচের দিকে গেলে বাড়তে থাকে, বাম থেকে ডান দিকে গেলে কমতে থাকে। আর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা ধাতব সক্রিয়তার উপর নির্ভর করে। তাই আমরা বলতে পারি যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার সক্রিয়তা তত বেশি হবে। তাই বলতে পারি বাম দিক থেকে ডান দিকে গেলে এর সক্রিয়তা হ্রাস পায় এবং উপর দিক থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি একইভাবে বাম থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়ে, বহিঃস্থ স্তরে ইলেকট্রনকে বেশি শক্তি দ্বারা আকর্ষণ করে, তাই ইলেকট্রনকে মুক্ত করতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। ফলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে আর উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পেতে থাকে। ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির ঠিক উল্টোটা, মানে আমরা একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে শক্তি লাগবে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আর অসীম দূরত্বের ইলেকট্রনকে কোনো পরমাণুতে স্থাপন করতে যে শক্তি লাগবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয়াসে যত বেশি প্রোটন থাকবে অসীম দূরত্বের ইলেকট্রনকে তার কক্ষপথে বহিঃস্থ স্তরে স্থাপন করতে গেলেও বেশি শক্তি দ্বারা আকর্ষণ করতে পারে, কারণ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যত বেশি থাকবে অসীম দূরত্বের ইলেকট্রনকে তত বেশি শক্তি দ্বারা আকর্ষণ করতে পারবে। তাই ইলেকট্রন আসক্তির মানও বাম থেকে ডান দিকে গেলে বাড়বে এবং উপর থেকে নিচের দিকে গেলে কমবে। তড়িৎ ঋণাত্মকতা একই ব্যাপার, বন্ধন জোড় ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা, সেখানেও কিন্তু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যত বেশি থাকবে বন্ধন জোড় ইলেকট্রনকে তত বেশি দ্বারা আকর্ষণ করতে থাকবে। যেহেতু একই পর্যায়ে নতুন কোনো কক্ষপথ সংযুক্ত হয় না, ফলে দেখা যায় নিউক্লিয়াস থেকে তাদের দূরত্ব প্রায় সমান থাকে, তাহলে আকর্ষণ শক্তির মানটা ধীরে ধীরে বাড়তে থাকে বাম থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়ার কারণে, আর উপর থেকে নিচের দিকে গেলে কক্ষপথ বাড়তে থাকে, ফলে এর আকর্ষণ শক্তির মানটা হ্রাস পেতে থাকে। ধাতুর গলনাঙ্ক ধাতব বন্ধনের উপর নির্ভর করে। আমরা বলেছিলাম সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের ধাতব বন্ধন দৃঢ় হয়, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের ধাতব বন্ধন আরো দৃঢ় হয়। ধাতব বন্ধন যত দৃঢ় হবে ওই বস্তুকে ভাঙতে গেলে তত বেশি শক্তির প্রয়োজন হবে। এই কারণে ধাতুর গলনাঙ্কর মান বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পেতে থাকে। সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক বেশি, আবার উপর থেকে নিচের দিকে গেলে ধাতুর গলনাঙ্ক হ্রাস পেতে থাকে। এতক্ষণ আমরা মৌলের পর্যায় সারণী মধ্যে যে সমস্ত ধর্মগুলো আছে সেই পর্যাবৃত্ত ধর্মগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা সামনের ক্লাসে মৌলের সাথে রাসায়নিক ধর্মের যে মিলগুলো আছে, যে বিক্রিয়াগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।